চট্টগ্রাম কলেজের একাদশ ও দ্বাদশ বিজ্ঞানের স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমাদের সাথে আমি পড়াচ্ছি অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমরা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পড়েছি, এখন আমরা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে পড়ব। দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে যে যন্ত্রের সাহায্যে দূরের জিনিস স্পষ্ট দেখা যায়, তাকে আমরা দূরবীক্ষণ যন্ত্র বলি। তো বিভিন্ন ধরনের দূরবীক্ষণ যন্ত্র আছে। দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আছে দুই ধরনের, একটা হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে আছে নব দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে নিউটন দূরবীক্ষণ যন্ত্র, হার্শলে দূরবীক্ষণ যন্ত্র এবং গ্রেগরি দূরবীক্ষণ যন্ত্র। তো আজকে আমরা করব নভ দূরবীক্ষণ যন্ত্র। নভ দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে যে নভমণ্ডলীয় অর্থাৎ আকাশমণ্ডলীয় বিভিন্ন জিনিস, যেমন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এসব পর্যবেক্ষণ করা হয়, তাই একে বলা হয় নভ দূরবীক্ষণ যন্ত্র। একে কেপলারের দূরবীক্ষণ যন্ত্র বলা হয়, কারণ বিজ্ঞানী জোহান কেপলার, ডেনমার্কের বিজ্ঞানী, উনি 1611 সালে এই নভ দূরবীক্ষণ যন্ত্র উনি তৈরি করেন। তো দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হয় কি যে এখানেও দুটো অংশ থাকে, একটা হচ্ছে অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্র। তো এখানে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যেটা হয় যে অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং উন্মেষ বড় হয়, অভিনেত্রের ফোকাস দূরত্ব এবং উন্মেষ অপেক্ষাকৃত ছোট হয়। তো আমরা অভিলক্ষকে বস্তুর দিকে রাখি, অভিনেত্রকে আমাদের চোখের দিকে রাখি, এবং আমরা অসীম থেকে আগত আলোক রশ্মিকে ফোকাস করি। তো এখানে এটাকে ফোকাস করার সময় আমরা এটাকে অভিনেত্রকে বিভিন্নভাবে সংযোজিত করি, করে আমাদের সুবিধা মতো স্থানে প্রতিস্থাপন করে আমরা এটাকে ফোকাস করি, বিষয়টাকে ফোকাসিং বলা হয়। তো ঠিক আমরা দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ভিউ ফাইন্ডার নামে একটা যন্ত্র থাকে দূরবীক্ষণ যন্ত্রের পাশে, তোমরা ছবিতে দেখবা, বইয়ের ছবি, সুন্দর একটা ছবি দেওয়া আছে তোমাদের সবগুলো বইতেই এই ছবিটা দেওয়া আছে, ভিউ ফাইন্ডারের ছবি। আমরা লক্ষ্যবস্তু স্থির করি ভিউ ফাইন্ডারের মাধ্যমে, এরপরে আমরা অভিনেত্রকে সামনে পেছনে প্রতিস্থাপন করে আমরা এটাকে ফোকাস করি। এই বিষয়টাকেই আমরা বলি ফোকাসিং। তো দূরবীক্ষণ যন্ত্রের দুই ধরনের ফোকাসিং হয়, একটা হচ্ছে অসীম ফোকাসিং, এটাকে স্বাভাবিক ফোকাসিং বলে, আর একটা হচ্ছে নিকট ফোকাসিং, যেটা হয় যে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে আমরা প্রতিবিম্বটাকে ফোকাস করি। এই দুই ধরনের ফোকাসিং হয়, একটা হচ্ছে অসীম বা স্বাভাবিক ফোকাসিং, একটা হচ্ছে নিকট ফোকাসিং। তো অসীম ফোকাসিং এর ক্ষেত্রে যেটা হয়, এখানে আমি অসীম ফোকাসিং এর একটা ছবি তোমাদেরকে দেখিয়েছি। এখানে দেখো, আমরা যেহেতু অনেক দূর থেকে আমাদের বস্তু অবস্থিত, আমরা দূর থেকে আগত আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি বলছি, এই দূর থেকে আগত আলোক রশ্মি অভিলক্ষ দ্বারা প্রতিসরিত হয়। যেহেতু সমান্তরাল আলোক রশ্মি, অবশ্যই এটা অভিলক্ষের ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে, তোমরা জানো যে সমান্তরাল আলোক রশ্মি অভিলক্ষের উভতল লেন্সের বা অবতল লেন্সের মধ্যে যে কোনো লেন্সেরই সমান্তরাল আলোক রশ্মি ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে। তো যার ফলে আমাদের যে P1 কিরণ সেটা অভিলক্ষের ফোকাস তলে অবস্থিত। এখন আমরা অভিনেত্রকে এমন ভাবে সংযোজন করব যাতে প্রতিবিম্বটা অভিনেত্রের প্রধান ফোকাসে তৈরি হয়। অর্থাৎ P1 Q1 এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, এটা অভিনেত্রেরও ফোকাস তলে তৈরি হচ্ছে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে অভিনেত্রের আলোক কেন্দ্র থেকে P1 Q1 এর যে দূরত্ব অর্থাৎ EQ1, এটা হবে FE, এবং অভিলক্ষের আলোক কেন্দ্র থেকে এই যে প্রতিবিম্ব এর দূরত্ব হবে OQ1 FO। এখানে FE হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব আর FO হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব। তো যার ফলে হয় কি যে আমাদের যে টেলিস্কোপ বা
দূরবীক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করি, তার দৈর্ঘ্য যদি এল হয় তবে এল হবে এফ ই যোগ এফ ও। তো এই ক্ষেত্রে আমাদের সবসময়ই অভিলক্ষের ফোকাস দূরত্ব অভিনেত্রের ফোকাস দূরত্বের চেয়ে অবশ্যই বড় হতে হবে। এখন আমরা যেহেতু আমাদের বস্তুটা অসীমে অবস্থিত, সুতরাং আমাদের যে রৈখিক বিবর্ধন সেই বিবর্ধনটা এখানে একেবারে নগণ্য বলে বিবেচিত হবে। রৈখিক বিবর্ধন কোনো কাজে আসবে না, আমরা এই ক্ষেত্রে বিবেচনা করব কৌণিক বিবর্ধন। এখন দেখো যে P1 Q1 অর্থাৎ প্রতিবিম্ব এবং লক্ষ্য বস্তু চোখের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি কৌণিক বিবর্ধন। তো এখন আমরা যদি ধরে নিই যে তাহলে আমাদের বিবর্ধন দ্বারায় প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বাই লক্ষ্য বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। এখন প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ যদি বিটা এবং লক্ষ্য বস্তু দ্বারা যদি আলফা হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে m ইকুয়াল টু বিটা বাই আলফা। এখন আমরা অসীম ফোকাসিং এর ক্ষেত্রে চিন্তা করি। অসীম ফোকাসিং এর ক্ষেত্রে কি হয় যে আমাদের লক্ষ্য বস্তু যেটা সেটা অভিলক্ষ্য এবং অভিনেত্রেরও ফোকাস তলে অভিলক্ষেরও ফোকাস তলে অবস্থিত হয়। তাহলে বিটা এবং আলফা এর মান খুব ক্ষুদ্র বলে আমরা এটাকে tan বিটা বাই tan আলফা লিখতে পারি। এখন অসীম ফোকাসিং এর ক্ষেত্রে আমরা একটু এখানে লিখি, অসীম ফোকাসিং এর ক্ষেত্রে দেখো আমাদের tan বিটা সমান কি হচ্ছে আমার m ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা। তো আমাদের tan বিটা সমান কি দাঁড়াচ্ছে, tan বিটা আমার দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ P1 Q1 বাই EQ1 P1 Q1 ডিভাইডেড বাই EQ1। আমাদের এই কোণটা হচ্ছে চোখে যে কোণ তৈরি করেছে প্রতিবিম্ব দ্বারা সেটা হচ্ছে আমাদের বিটা, আর এই কোণটা হচ্ছে আমার আলফা যেটা লক্ষ্যবস্তু দ্বারা উৎপন্ন কোণ। তো tan আলফা আমার দাঁড়াচ্ছে P1 Q1 বাই ও Q1। তাহলে আমাদের m দাঁড়াচ্ছে ও Q1 বাই EQ1। তাহলে আমাদের অসীম ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন, therefore বিবর্ধন m ইকুয়াল টু f ও Q1 হচ্ছে আমার কি, ও Q1 হচ্ছে আমার FO অর্থাৎ অভিলক্ষের ফোকাস দূরত্ব। আমি বারবার বলেছি যে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমার অভিলক্ষের ফোকাস দূরত্বে এবং অভিনেত্রের ফোকাস দূরত্বে প্রতিবিম্ব গঠন হয়, যার ফলে হয় কি যেটা প্রতিসরণের পর এটা এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ে এবং অনেক বিবর্ধিত একটা প্রতিবিম্ব আমরা অসীম ফোকাসিং এর ক্ষেত্রে দেখতে পাই। তো বিবর্ধন m হচ্ছে আমার FO বাই
এফ ই। তো একটু খেয়াল করে দেখো যে বিবর্ধনটা কখন বেশি হয় অসীম ফোকাসিং এর ক্ষেত্রে। এক্ষেত্রেও যেটা হয় যে অভিলক্ষের ফোকাস দূরত্ব অর্থাৎ এফ এর মান যত বড় হবে বিবর্ধন তত বেশি হবে, এফ এর মান ছোট হলে বিবর্ধন বেশি হবে। অর্থাৎ অভিলক্ষের ফোকাস দূরত্ব বড় হতে হবে এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব ছোট হতে হবে। এবং আমরা যেটা বলেছিলাম যে আমাদের যন্ত্রের যেটা দৈর্ঘ্য অসীম ফোকাসিং বিবেচনা করলে হয় এফ এল ইকুয়াল টু এফ ও যোগ এফ ই। এখন নিকট ফোকাসিং এর ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, নিকট ফোকাসিং এর ক্ষেত্রে আমরা কি পাই। একটু বলি যে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে দেখো আমরা আগে এখানে আসি। নিকট ফোকাসিং এর ক্ষেত্রে এখানেও আমাদের চোখের সাথে উৎপন্ন কোণ একটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে লক্ষ্যবস্তু দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে আলফা। তো এখানেও দেখো যেটা আমাদের হয় যে আমাদের অসীম থেকে আগত একগুচ্ছ আলোক রশ্মি অভিলক্ষ্য দ্বারা প্রতিসরিত হয়ে অভিলক্ষের ফোকাস তলে P1 Q1 প্রতিবিম্ব গঠন করেছে। এটা হচ্ছে P1 Q1 প্রতিবিম্ব। এখন অভিনেত্রকে আমরা এমন ভাবে সংযোজন করব যাতে এই P1 Q1 অভিনেত্রের আলোক কেন্দ্র এবং ফোকাসের, আমরা এখানে একটা ফোকাস বিবেচনা করে দেখি যেটা এই পর্যন্ত এখানে এফ। তো P1 Q1 হচ্ছে অভিনেত্রের আলোক কেন্দ্র এবং ফোকাসের ভেতরে মাঝখানে কোথাও অবস্থিত হবে। তো আমরা উভতল লেন্সের ক্ষেত্রে এর আগের ক্লাসে পড়িয়েছিলাম যে আমরা যদি বস্তুর অবস্থান যদি হয়, এখানে P1 Q1 প্রতিবিম্বটা কিন্তু অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। তাহলে বস্তুর অবস্থান যদি প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে কোথাও হয় তবে আমরা অবাস্তব বিবর্ধিত একটা প্রতিবিম্ব পাবো সমশীর্ষ। তাহলে P1 Q1 এর একটা সমশীর্ষ প্রতিবিম্ব আমরা P2 Q2 পাচ্ছি যেটা বিবর্ধিত এবং অবাস্তব, কারণ আমরা একই পাশে পাচ্ছি দেখো এখানে। তাহলে P2 Q2 হবে P1 Q1 এর একটা অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব। তো এখানে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে আমরা এখানেও আমরা তাই আমাদের m ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা, আমরা ওখান থেকে এখানেও পাচ্ছি P1 Q1 বাই E1, অর্থাৎ এখানেও আমরা P1 Q1 বাই OQ1 এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাই m ইকুয়াল টু OQ1 বাই EQ1, m ইকুয়াল টু or দেখো এখানে আমাদের OQ1টা কি, এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব। OQ1টা কি, অভিলক্ষের ফোকাস দূরত্ব। কারণ আমাদের নিকট ফোকাসিং এর ক্ষেত্রেও অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা অভিলক্ষের প্রধান ফোকাসে বা ফোকাস তলে আমরা প্রতিবিম্ব পাচ্ছি, তবে অভিনেত্রকে আমরা সংযোজন করছি। অর্থাৎ অসীম ফোকাসিং এর ক্ষেত্রে অভিনেত্রের ফোকাস তলে হচ্ছে, আর নিকট ফোকাসিং এর ক্ষেত্রে আমরা আমাদের স্পর্শদর্শনের নিকটতম দূরত্বে আমরা ফোকাসটা করছি, কিন্তু এমন ভাবে করছি যাতে এর প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে কোথাও এই P1 Q1 প্রতিবিম্বটা গঠিত হয়, যা অভিনেত্রের বস্তু হিসাবে কাজ করবে। তো এখানেও আমাদের OQ1 দাঁড়াচ্ছে কি F ও, অর্থাৎ অভিলক্ষের ফোকাস দূরত্ব ডিভাইডেড বাই EQ1 or m equal to FO by EQ1। এটা হচ্ছে আমার সমীকরণ 1 দিয়ে নিলাম। এখন অভিনেত্রের ক্ষেত্রে আমি এর আগে বলেছি যেটা যে অভিনেত্রের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে P1 Q1 গঠিত হয়, যা অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে। তাহলে আমরা লেন্সের সমীকরণ যেটা সেটা যদি বসাই তাহলে 1/u এর জায়গায় আমাদের দাঁড়াচ্ছে EQ1
যোগ 1 বাই EQ2 অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল টু জায়গা করে লিখি 1 বাই EQ1 যোগ প্রতিবিম্বের দূরত্ব EQ2 1 বাই EQ2 অর্থাৎ এটা আমার V, এটা ইউ হিসেবে কাজ করবে ইকুয়াল টু অভিলক্ষের ফোকাস দূরত্ব 1 বাই FE। এখন আমরা এটাকে লিখি or 1 বাই EQ1 যোগ 1 বাই EQ2। কিন্তু আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে বলেছি যে আমরা এমন ভাবে সংযোজিত করব অভিনেত্রকে যাতে আমাদের এই যে চূড়ান্ত প্রতিবিম্ব P2Q2টা আমাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে তৈরি হয়। তো এটাকে আমরা D হিসাবে বিবেচনা করব। তো এখানে বলি যে এটা আমার একটা অবাস্তব প্রতিবিম্ব। তোমরা জানো যে সমস্ত অবাস্তব দূরত্ব ঋণাত্মক বিবেচনা করা হয়। তো আমরা এটাকে সেক্ষেত্রে -D লিখব ইকুয়াল টু 1 বাই FE। और আমরা এই পাশে চলে আসি और 1 by EQ1 equal to 1 by FE যোগ 1 by D। আমরা যদি উভয় পক্ষে FO দ্বারা গুণ করি তবে কি দাঁড়াবে দেখো FO divided by EQ1 equal to এটা দাঁড়াচ্ছে আমার FO by FE যোগ FO by D। সমীকরণ 1 যেটা আমি দিয়েছি অর্থাৎ বিবর্ধন M equal to FO by EQ1, তার মানে এটা হচ্ছে আমার বিবর্ধন। তাহলে আমাদের বিবর্ধন M, therefore M equal to আমরা FO by FE কমন নেই, FO by FE যদি কমন নেই তাহলে 1 প্লাস FE by D হবে। এই ক্ষেত্রেও দেখো যে আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রেও আমরা যে ইকুয়েশনটা পেয়েছি বিবর্ধনের M equal to FO by FE into 1 plus FE by D, এবং এই ক্ষেত্রেও দেখো যে FA এর মান যত বড় হবে FE এর মান যত ছোট হবে বিবর্ধন তত বেশি হবে। তো নিকট ফোকাসিং এর ক্ষেত্রে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য L equal to আমাদের নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যে যন্ত্রের দৈর্ঘ্য সেটা দাঁড়াবে FO যোগ D FE divided by D plus FE। তো আমি একটু আবার বলছি যে আমরা নভোদূরবীক্ষণ যন্ত্রে দুই ধরনের ফোকাসিং করি, একটা হচ্ছে অসীম বা স্বাভাবিক ফোকাসিং আর একটা হচ্ছে নিকট ফোকাসিং। অসীম ফোকাসিং এর ক্ষেত্রে হয় যে আমরা অভিলক্ষ এবং অভিনেত্র ক্ষেত্রে অভিনেত্রকে আমরা এমনভাবে সংযোজিত করব যে অভিলক্ষের যে প্রতিবিম্বটা গঠন করে সেটা অভিনেত্রের প্রধান ফোকাসে থাকবে। এই ক্ষেত্রে আমাদের এর হবে অর্থাৎ যন্ত্রের দৈর্ঘ্য যদি এর হয় এর হবে কত FO যোগ FE অর্থাৎ আলোক কেন্দ্র থেকে Q1 এর দূরত্ব আর
অভিলক্ষের আলোককেন্দ্র কিউনের দূরত্ব আমাদের দাঁড়াচ্ছে। অর্থাৎ পিওন কিউনটা এমন জায়গা হবে যেটা অভিনেত্রীরও ফোকাস তোলে, অভিলক্ষেরও ফোকাস তোলে। এই ক্ষেত্রে আমরা পিওন কিউন যেহেতু প্রধান ফোকাসে অবস্থিত, সেই ক্ষেত্রে আমরা একটা সমান্তরাল আলোক রশ্মি দেখবো এবং এটা অনেক দূরে বিবর্তিত একটা প্রতিবিম্ব আমরা এখানে পাবো। এই ক্ষেত্রে আমরা এটাকে অসীম বা স্বাভাবিক ফোকাসিং বলি। এই হচ্ছে আমাদের অসীম বা স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের বিবর্ধন দাঁড়ায় m = FO/FE, সরি এটা FE। এবং আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে তোমাদেরকে যেটা বললাম যে একই tan β বাই tan আলফা, অর্থাৎ আমাদের যে কৌণিক দূরত্ব আলফা বিটা, এটাকে আমরা tan θ নিয়ে নিয়েছি। তারপরে এটা বসানোর পরে আমাদের m এর মান দাঁড়াচ্ছে OQ1/EQ1। এই ক্ষেত্রে তাই FO/EQ1, অর্থাৎ বিবর্ধন m সমান FO/EQ1। এরপর আমরা লেন্সের যে সমীকরণ 1/u + 1/v বসালাম অভিনেত্রের ক্ষেত্রে। বসিয়ে যে মানটা আমরা পেলাম m এর, m = FO/FE 1 + FE/d। এবং এই ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করলে দেখবা যে l এর মান দাঁড়ায় FO + DFE/d + FE। তো যাই হোক, আমরা অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র পড়লাম। এখন আমরা পড়ব প্রিজম নিয়ে। আমরা প্রিজম নিয়ে এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে, এবং আমি দেখিয়েছিলাম যে প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন a + Δm/2 ডিভাইডেড বাই সাইন a/2। এবং দেখিয়েছিলাম যে প্রিজমের দুইটা প্রতিসরক পৃষ্ঠে দুইবার প্রতিসরণের পর তার একটা বিচ্যুতি হয় এবং এই বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু I1 + I2 - A। আমরা এখন বিচ্যুতির ক্ষেত্রে দেখিয়েছিলাম যে প্রিজমের বিচ্যুতি নির্ভর করছে আপতন কোণ I1 এর উপর। এখন যদি এমন হয় যে প্রিজমটা একটা সরু প্রিজম হয়, তবে বিচ্যুতি আপতন কোণের উপর নির্ভর করে না। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি আপতন কোণের উপর নির্ভরশীল নয়। প্রমাণ করো। এখন দেখো আমরা সরু প্রিজম কাকে বলি? যে প্রিজমের প্রতিসরণ কোণ 6 ডিগ্রি অথবা তার কম হয়, সেই প্রিজমগুলিকে আমরা বলি সরু প্রিজম। এখন সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি আপতন কোণের, এখানে আমরা একটু লিখতে পারি সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি আপতন কোণের উপর নির্ভরশীল নয়। তবে এখন যদি আপতন কোণ I1 এর মান খুব ক্ষুদ্র হয়, তবে R1, I2 এবং R2 এর মানও ক্ষুদ্র হবে। এখন ধরি যে প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ, তোমরা জানো মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আমরা লিখতে পারি এভাবে সাইন I2 বাই সাইন R2।
এখন খুব ক্ষুদ্র মানের জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি, mu equal to I1 by R1 সমান I2 by R2 or I1 সমান mu R1 I2 সমান mu R2। এখন I1 এবং I2 এর মান আমরা এখানে একটু সমীকরণ 1 সমীকরণ 2 দিয়ে দিই। I1 এবং I2 এর মান আমরা বিচ্যুতি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, আমরা এটাকে লিখতে পারি mu R1 প্লাস mu R2 মাইনাস A। তোমরা এর আগের প্রিজম নিয়ে আমি যখন পড়িয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে R1 প্লাস R2 ইকুয়াল টু A, সমীকরণ 3 এখানে দিয়ে রাখি সুবিধার জন্য। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু mu A মাইনাস A। আমরা যদি A কমন নিই তবে এটা দাঁড়ায় mu মাইনাস 1। তার মানে therefore ডেল্টা ইকুয়াল টু A ইন্টু mu মাইনাস 1। তোমরা দেখো যে সরু প্রিজমে খুব ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে আমাদের বিচ্যুতি দাঁড়ায় ডেল্টা ইকুয়াল টু A ইন্টু mu মাইনাস 1। তার মানে হচ্ছে যেটা কখনোই আপতন কোণের উপর নির্ভর করছে না, নির্ভর করছে প্রিজম কোণ এবং প্রিজম প্রতিসরণাঙ্কের উপর। আমরা এখন দুটো অঙ্ক করি। একটি প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি এবং বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরণাঙ্ক কত? তোমরা দেখেছো যে প্রতিসরণাঙ্ক তোমরা এটা জানো যে প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন A প্লাস ডেল্টা M বাই 2 ডিভাইডেড বাই, আচ্ছা সরি আমি এখানে এটা হবে মানে ন্যূনতম বিচ্যুতি কোণ। এবং ন্যূনতম বিচ্যুতি কোণ সাইন A বাই 2। আমরা মান বসিয়ে দেখি সাইন 60 প্লাস 30 বাই 2 ডিভাইডেড বাই সাইন 60 বাই 2 আমাদের দাঁড়াচ্ছে সাইন 90 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। তোমরা দেখো আমরা জানি যে সাইন 90 এর মান আমরা এটা ক্যালকুলেটর থেকে যদি আমরা বের করি, সরি এটা 90 বাই 2 সমান 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি
0.707 এবং sin 30 ডিগ্রি 0.5, এটা 1.414, ঠিক এরকম একটা মান আসবে। তোমরা জানো যে প্রতিসরণ অঙ্ক দুটো একই রাশির অনুপাত, এর কোনো একক নাই, এটা আমাদের প্রতিসরণ অঙ্ক। আমরা এখন আরেকটা অঙ্ক করব। এটা মুছে দিই। 2 নাম্বার, এটি কাঁচ প্রিজমের প্রথম প্রতিসারক পৃষ্ঠ। তোমরা জানো যে প্রিজমের দুটো প্রতিসারক পৃষ্ঠ থাকে। তো প্রথম প্রতিসারক পৃষ্ঠের উপর আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়ে দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের নির্গত হয়। তোমরা জানো যে একটা প্রিজমের দুটো প্রতিসারক পৃষ্ঠ থাকে, একটা হচ্ছে প্রথম প্রতিসারক পৃষ্ঠ এবং একটা হচ্ছে দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠ। তো প্রথম প্রতিসারক পৃষ্ঠের লম্বভাবে আপতিত হচ্ছে এবং দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের ঘা ঘেঁষে নির্গত হচ্ছে। আমাদের বের করতে হবে প্রিজম কোণ কত। তাহলে আমরা জানি কি মিউ সমান সাইন আচ্ছা, এখানে দেখো আমাদের প্রথম প্রতিসারক পৃষ্ঠের উপর লম্বভাবে এবং দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের গা ঘেঁষে এটি নির্গত হচ্ছে। তাহলে আমাদের আপতন কোণ দাঁড়াচ্ছে 0 ডিগ্রি। আপতন কোণ নির্গত কোণ I2, যেটা গা ঘেঁষে নির্গত হচ্ছে, আমাদের নির্গত কোণ হবে 90 ডিগ্রি এবং কাঁচ প্রিজমের প্রতিসরণ অঙ্ক মিউ সমান 1.5। যেহেতু এটা আপতন প্রথম প্রতিসারক পৃষ্ঠের উপর লম্বভাবে পড়ছে, মানে আমাদের অভিলম্বের সাথে তার কোণ হবে 0 ডিগ্রি এবং দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের গা ঘেঁষে নির্গত হচ্ছে, তার মানে সেটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখন দেখো আমাদের sin R1 equal to sin I1 divided by mu। এখানে দেখো sin I1 এর মান হচ্ছে sin 0 0 1.5 বসাই আমরা। তাহলে therefore R1 equal to 0, sin R1 equal to 0 হতে R1 এর মান আমাদের আসছে 0। এখন আমরা আবার লিখতে পারি sin I2 by sin R2। তো আমাদের sin I2 এর মান 90 ডিগ্রি।
তাহলে আমাদের sin r2 sin 90 divided by mu মানগুলো বসিয়ে দিই 5 এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.6666 ঠিক এরকম একটা। এবং এটা আমরা যদি r2 এর মান বের করি therefore অতএব r2 equal to sin inverse 0.68 এটা আসে। আমরা যে একটু ক্যালকুলেশন করে দেখি, এটা আমাদের আসে 41.8 ডিগ্রি। তাহলে আমাদের প্রিজম কোণ কত হচ্ছে? আমরা তখন একটা ফর্মুলাটা দেখিয়েছিলাম যে প্রিজম কোণ A equal to R1 যোগ R2, তাহলে এটা দাঁড়াচ্ছে 0 plus 41.8 সমান 41.8 ডিগ্রি। এটাই আমাদের নির্ণেয় প্রিজম কোণ। তো তোমাদেরকে অনেক শুভকামনা থাকলো, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা। আর যেহেতু তোমরা এখন বাসায় থাকছো, ভালোভাবে পড়াশোনা করে তোমাদের সিলেবাসটা শেষ করবা। আমরা অনলাইনে তোমাদেরকে সবসময় সাহায্য করবো। আর তোমরা যদি কোনো কিছু না বোঝো তবে আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে সবার কাছেই আছে, আমাদেরকে ফোন করবা বা মেসেজ করবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার। অনেক ধন্যবাদ।